জবাব চায় বাংলা। করোনার দ্বিতীয় ঢেউ উদ্বেগ বাড়াচ্ছে প্রতিনিয়ত। আর বিশেষ করে উদ্বেগ বাড়ার কারণ, প্রথম ঢেউয়ের ক্ষেত্রে আমরা দেখিনি শিশুরা আক্রান্ত হচ্ছেন, কিন্তু দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে শিশুদের আক্রান্ত হওয়ার খবরও কিন্তু আসছে। স্বাভাবিকভাবেই অভিভাবকরা চিন্তায়। শিশুদেরকে কি করে বাঁচিয়ে রাখবেন তারা? কিভাবে শিশুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন? কারণ বড়রা যেভাবে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি, শিশুদের ক্ষেত্রে তা সম্ভব হয় না। কি করে শিশুদের কোলে নেবেন? সেক্ষেত্রে শিশুদের কি মাস্ক পরাবেন? শিশুরা কি গ্লাভস পরে থাকবে? এ ধরনের নানান প্রশ্ন। শিশুদের ক্ষেত্রে কি কোভিডের উপসর্গ একই? যদি কোনো শিশু কোভিড আক্রান্ত হয়, তাহলে তার কি কোনো ভয়ঙ্কর পরিণতি হতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে আজ বাংলা। আর তাই শুধু আমি নই, আজ এ প্রশ্নের জবাব চায় বাংলা। দ্বিতীয় ঢেউয়ে বেলাগাম করোনার সংক্রমণ, অতিমারির করাল গ্রাসে দেশ। সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। মারণ ভাইরাসের মারণ কামড়ের জেরে দৈনিক মৃত্যুর সংখ্যা গড়েছে রেকর্ড। আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। কঠিন এই পরিস্থিতিতে আরও উদ্বেগ বাড়াচ্ছে অতিমারির সংক্রমণ। করোনা এবার বাসা বাঁধছে কচি কাঁচাদের শরীরেও। কফ, বমি, ডায়রিয়া, গলা বুকে ব্যথা, স্বাদ বা গন্ধ না পাওয়া, পেটে ব্যথা, পেট ভার, শ্বাসকষ্ট, জ্বর, খাওয়ার ইচ্ছে না থাকা। কচি কাঁচাদের মধ্যে উপসর্গ দেখা দিলেই তৎক্ষণাৎ সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। উপসর্গ টের পেলেই সতর্ক হতে হবে। পর্যাপ্ত জল, ওআরএস দেওয়া যেতে পারে ভিটামিন সি, জিঙ্ক ট্যাবলেট। মৃদু উপসর্গের ক্ষেত্রে এই সব দেওয়া যেতে পারে। জ্বর থাকলে প্যারাসিটামল। নজরে অক্সিজেন স্যাচুরেশন। 90-এর নিচে মানেই শিশুর অবস্থা গুরুতর। স্বস্তির খবর, দেশে এখনো পর্যন্ত শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার হার অনেক কম। তথ্য পরিসংখ্যান অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্তের 5 থেকে 8% শিশু। হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে 8 থেকে 20% শিশুকে আইসিইউতে রাখতে হচ্ছে। তবে করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরা বেশি আক্রান্ত হবেন, সতর্কবার্তা দিচ্ছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। ফলে ভয় বাড়ছে অভিভাবকদের মধ্যে। বর্তমান পরিস্থিতিতে একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। তবেই শিশুদেরও করোনার সংক্রমণ থেকে রক্ষা করা যাবে, বলছেন বিশেষজ্ঞরা। রিপাবলিক বাংলা। এই মুহূর্তে চিকিৎসকদের বক্তব্য শোনা দরকার, তাদের পরামর্শ সব থেকে বেশি দরকার আমাদের সঙ্গে ডক্টরসরা প্যানেলে রয়েছেন। প্রথমে আমার সঙ্গে রয়েছেন ডক্টর অপূর্ব ঘোষ, রয়েছেন সঙ্গে মনোবিদ সরণিকা ত্রিপাঠীও। স্বাগত জানাচ্ছি দুজনকেই আমাদের এই জবাব চায় বাংলা বিশেষ অনুষ্ঠানে। ডক্টর ঘোষ, প্রথমেই আপনার শরণাপন্ন হতে হয়, কারণ যারা অভিভাবক তারা, বিশেষ করে কলকাতাবাসী যারা, শুধুমাত্র কলকাতা কেন বলবো, ভিন রাজ্য থেকেও ভিন জেলা থেকেও আসেন আপনার কাছে। এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যেটা ভাবাচ্ছে অভিভাবকদের, দ্বিতীয় স্ট্রেনে, দ্বিতীয় ঢেউয়ে কি শিশুরা নিরাপদ? দেখুন, দ্বিতীয় ঢেউয়ে শিশুদের লক্ষণ হয়তো একটু বেড়েছে, সেটা আমি অস্বীকার করব না, কিন্তু অ্যাকিউট সিমটমস শিশুদের বড়দের মতন অতটা হয় না। সামহাউ অর আদার বেশ কিছু বাচ্চা অ্যাসিমটমেটিক থাকে, তাদের শ্বাসের প্রবলেম কম হয়, তবে হ্যাঁ কখনো কখনো একটু ওদের ডায়রিয়া হয়, কখনো চোখ লাল হয়ে যায়, কখনো হয়তো একটু গায়ে র্যাশ বেরোয়। কিন্তু শিশুদের ক্ষেত্রে সত্যি কথা বলতে কি, যে অ্যাকিউট স্টেজে যেটা হয় তার থেকেও আমরা ভয় পাই বেশি, যে 1-1.5 মাস পরে ওদের একটা মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয়, পিমস বলি আমরা, যে সেই সিমটমটাতে যেটা হয় যে হার্টটা এফেক্ট করে, নার্ভটা এফেক্ট করে,
কনভালশনস, খিঁচুনি হতে পারে, ওইটাই কিন্তু আমাদের কাছে বেশি ভয়াবহ মনে হয়। কারণ আমরা দেখি যে ওই ধরনের সিমটম যখন কেউ নিয়ে আসে এবং তাদেরকে যখন আমরা দেখি যে তাদের আগে কখনো করোনা ভাইরাস টেস্ট হয়েছে কিনা অ্যান্টিবডি টেস্ট করে দেখি তারা অ্যান্টিবডি পজিটিভ, তার মানে যখন ওর অ্যাকিউট হয়েছিল তখন কিন্তু ওর বেশি সিমটম দেখা দেয়নি এবং বাবা মা বুঝতেই পারেনি যে ওর একটা ইনফেকশন হয়ে গেছে, তার পরেরটাই বেশি আকারে ধরা দেয়। তো সেই জন্য আমি এক্ষুনি অভিভাবকদের বলবো না যে আপনারা শিশুদেরকে নিয়ে খুব ভয়ে থাকবেন, কারণ আমরা দেখেছি আমাদের হাসপাতালে 50 দিনের বাচ্চাও ভেন্টিলেটেড হয়ে ঠিক হয়ে চলে গেছে। সুতরাং অ্যাকিউট স্টেজে শিশু মৃত্যুর হার খুবই কম, মানে খুবই কম আমি বলবো যে অ্যাকিউট স্টেজে। পরের স্টেজটাতে হয়তো আমাদের ইনিশিয়ালি একটু অসুবিধা হয়েছিল, কারণ আমরা প্রথমে এই সিনড্রোমটাকে পেডিয়াট্রিক ইনফ্ল্যামেটরি সিনড্রোম যেটা পিমস বলে সেটা ঠিক মতন বুঝতে পারিনি, কারণ আমরা তো জানতামই না যে এরকম একটা জিনিস হতে পারে। তো তারপরে আমরা যখন একটুখানি ওয়াকিবহল হয়ে গেছি তো তখন কিন্তু আমাদের সেটার থেকে ডেথ প্র্যাকটিক্যালি নেই বললেই হবে। আর যদি সিমটম থাকে তাহলে কি সিমটম হবে? শিশুদের ক্ষেত্রেও কি একই সিমটম যেমন বড়দের ক্ষেত্রে? না, দেখুন, শিশুদের ক্ষেত্রে যেটা হয় যে প্রথম কথা হচ্ছে মেজরিটি কিছু হয় না, বোঝাই যায় না। আমার কাছে ওরা ফোন করে যে ডাক্তার আমাদের তো অনেক কিছু হয়েছে, বাচ্চাটা তো ঘুরে বেড়াচ্ছে, আলাদা তো করতে পারছি না, আমরা স্বামী স্ত্রী এবং বাচ্চাটা তোকে তো আলাদা করেও রাখতে পারছি না, তো কি করব? এবং বাচ্চাটার কোনো লক্ষণ নেই। তারপর প্রবলেম আমাদের যেটা হচ্ছে যে বাচ্চাদের কিন্তু টেস্ট করাটাও একটু ডিফিকাল্ট। সেই টেস্ট করাটা কেন ডিফিকাল্ট? যে নাকের পিছন দিকে যাওয়া কিংবা গলার পিছন দিকে যাওয়া, তো আমি নিজে টেস্ট করেছিলাম, দেখেছি বেশ কষ্টকর ব্যাপার। তবে হ্যাঁ, ওই যদি জ্বর হয়, যদি একটু সর্দি হয়, কিন্তু খুব বেশি যে নাক দিয়ে জল পড়ছে করোনা ভাইরাসে কিন্তু তা হয় না। কাশি হতে পারে, চোখটা লাল হতে পারে, র্যাশ হতে পারে, পেট খারাপ হতে পারে, ডায়রিয়া হতে পারে, তো কারো কারো হয়তো একটু জয়েন্ট পেইনও হলো, সেগুলো হতে পারে। এইগুলোই মেইন সিমটম। তবে যেটা আমি আগেও বলেছি যে মেজরিটি মানে মোর দেন 85% বাচ্চাদের কোনো লক্ষণ দেখা দেয় না। বেশ, ডক্টর ঘোষের কাছে আবারও আসবো। কিন্তু এই লক্ষণ না দেখা দেওয়ার একটা আলাদা প্রবলেম আছে। আচ্ছা, হ্যাঁ বলুন ডক্টর ঘোষ। হ্যাঁ, আলাদা প্রবলেম আছে যে এরা অনেক সময় ক্যারিয়ার হয়, মানে বয়স্ক লোকেদের ওরা ইনফেক্ট করে দিতে পারে। তো সেই জন্য আমি যেটা সবসময় বলি, যেটা আমাদের অনেক সময় এটা ভেরি ইম্পর্টেন্ট মেসেজ আমি দিতে চাই আপনাদের চ্যানেলের থ্রুতে, যে আমরা দেখেছি যে যেই বাচ্চাটার বাবা মার হলো তখন দাদু দিদা বললো তোরা আমার কাছে দিয়ে যা, কিংবা বাবা মাও হয়তো দাদু দিদার কাছে বাচ্চাটাকে পাঠিয়ে দিল। সেই ভুলটি করবেন না, কারণ বাচ্চাটার কোনো প্রবলেম হয়তো হবে না, মানে মেজরিটি ক্ষেত্রেই হবে না, কিন্তু সেই যখন ওই দাদু দিদাকে ইনফেক্ট করবে তখন তাদের কিন্তু প্রবলেম হবে। আর দাদু দিদা তাদের অপত্য স্নেহে বাচ্চাটাকে নিজেদের কাছে রেখে দিতে চায়, এটা জেনেও যে তাদের স্বাস্থ্যের প্রবলেম হতে পারে। সেই জন্য আমি বলবো যে বাচ্চার যদি হয়, বাবা মার কাছে অনুরোধ যে তারা তাদের দাদু দিদা ঠাকুরদা ঠাকুমার কাছে যেন বাচ্চাটাকে পাঠিয়ে না দেয় আইসোলেশন করার জন্য। বেশ, স্মরণিকার কাছে যাব একটা বিষয়, যেখানে বাচ্চাদেরকে বা শিশুদেরকে কিভাবে প্রতিরোধ ক্ষমতা তাদের মধ্যে তৈরি করা যায়। এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন সেখানে কোভিড মোকাবিলা করার ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে আমরা জানি সচরাচর, আমরা যারা অভিভাবক, আমিও একজন অভিভাবক, আমি জানি যে খেলাধুলো করলে অনেক সময় প্রতিরোধ ক্ষমতা বাড়ে আমরা বলি, কিন্তু এখন সমস্ত রাস্তা বন্ধ, এখন সেটা বাচ্চাদের মনেও প্রভাব পড়ছে। সেক্ষেত্রে আমার প্রশ্ন যে শিশু মন কিভাবে ভালো রাখা যায়? দেখুন, ফার্স্ট যেটা আমি বলবো, মানে আমি ডক্টর ঘোষের সাথে একদম সহমত। প্রথম কথা হচ্ছে যে জায়গায় আমরা পারছি না ওটা হচ্ছে কি আমরা বাচ্চাদের সাথে ডিসকাস করা খুব দরকার, ওদেরকে বোঝানো খুব দরকার।
ওরা যদি একবার বুঝে যায় কি 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 করতে গিয়ে ওদের মানে সতর্কতা কি করে ওরা দেখবে, যেরকম অনেকেই বাচ্চাকে দেখছি হয়তো বাবা মা মাস্ক পরছে না কিন্তু বাচ্চাটা মাস্ক পরছে। বহু জায়গায় দেখলাম বাচ্চারা নিজেই বাবা মাকে বলে দিচ্ছে তুমি বাড়িতে ঢুকে হাত পা ধুয়েছো তো, ছোট ছোট বাচ্চারা এসে চাইছে একটু স্যানিটাইজার দেবে। ফলে ওদের কাছে ইনফরমেশনটা মানে অনেকটাই কি ওরা কি করে নিজেকে সচেতন করে রাখবে। প্রবলেমটা কোন দিকে হচ্ছে, নাম্বার 1 বাবা মা প্যানিক করে বাড়ি থেকে ওদেরকে ট্রান্সফার করে নিচ্ছে, যেটা ডক্টর ঘোষ এক্ষুনি বললেন। বাবা মা পজিটিভ হয়ে গেল, বাচ্চাটাকে ফট করে ট্রান্সফার করে দিল আরেকটা জায়গায়। বাচ্চাটা কিচ্ছুই বুঝলো না, মানে কনফিউশন মধ্যে আছে, বাচ্চারা বুঝতে পারছে না কেন কি হলো, কিন্তু হঠাৎ করে আমাকে আরেকটা জায়গায় পাঠানো হয়ে যাচ্ছে, আর ওখানে গিয়ে আমি কি করব ওটারও কোনো ক্ল্যারিটি নেই, নাম্বার 1। নাম্বার 2, প্যানিকের মধ্যে ভোগে অনেক টাইমে আমরা বারবার টেম্পারেচার চেক করা, বারবার বাচ্চাটাকে জিজ্ঞেস করা তোর শরীর ঠিক আছে তো, তোর কোনো বমি হয়নি তো। মানে জেনারেলি যেটা হয় মানে আইডিয়ালি ক্লিনিক্যালি একটা অসুখ হলে অসুখটাকে অবজার্ভ করে আমরা ধীরে 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 সিমটম কাছে যাব, কিন্তু আমরা যেটা করছি আমরা সিমটমটাকে জেনে নিয়ে সিমটম পিছনে পিছনে ঘুরছি। মানে বাচ্চাটা হয়তো হঠাৎ করে এসে বলল কি আমার একটু শরীর খারাপ, তোর শরীর খারাপ, তোর জ্বর নেই তো, চলে আয় তো আমি আগে দেখি অক্সিজেন লেভেলটা কত। সো এই যে প্যানিক সাইকেল, এই প্যানিক সাইকেলটাকে ভেঙে দেওয়া খুবই খুবই দরকার। মানে আনলেস আনটিল এইটা বন্ধ হবে, বাচ্চাদেরকে সচেতন করা অথবা বাচ্চাদেরকে সুস্থভাবে রাখা ক্যান বি আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। সেকেন্ড হচ্ছে এটার প্রতিকার যেগুলো আমরা নিচ্ছি, মোস্ট ইম্পর্ট্যান্ট ভ্যাকসিন হচ্ছে এই মাস্ক, যেটা আমরা সবাই এখন পরে থাকি। আপনি যা করুন, আমি অতদিন ধরে কোভিড পেশেন্ট দেখছি, কোভিড পেশেন্টদের সাথে কাজ করছি, মাস্ক ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ভ্যাকসিন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। মাস্ক পরে থাকবে, হাত ধোবে, ক্রাউডেড জায়গায় যাবে না, 6 ফিট ডিস্টেন্স যেটা মেনটেন করা, যেগুলো বেসিক প্রোটোকল, যদি আমরা সিম্পলভাবে এগুলো মেনে থাকি তাহলে বাচ্চাদেরকে বোঝানো অথবা ওদেরকে কনভিন্স করানোটা অতটা কিন্তু করা হবে না। কিন্তু সরণিকা একটা সমস্যা আছে, বাচ্চারা মাস্ক পরতে চায় না, ওরা প্যানিক করছে, এটা একটা ওরা ভয় সমস্যার জায়গা। পাচ্ছে। দেখুন প্রত্যেক জায়গায় একটা জিনিস বলবো, আমি বহু ভাগে দেখছি লোকরা কী করছে, নিয়ে নিচ্ছে, মাস্ক কিনে নিচ্ছে, মাস্ক পরে নিচ্ছে, আর সবার নাকি N95 লাগবে। বাট বাচ্চাদের জন্য N95 দরকার নেই, একটা কাপড়ের মাস্ক জাস্ট কাভারিং দ্য ফেস অতটাই হয়ে যাবে। সেকেন্ড, যদি বাচ্চাটা মাস্ক না পরতে চায় তাহলে ওর সংস্পর্শে যে মানুষ আসবে, বাবা হোক অথবা মা হোক অথবা আপনার কাজের লোক হোক, ওদের কিন্তু মাস্ক পরা খুব দরকার। মাঝে মাঝে ব্রেক দ্য সাইকেল, মানে যদি আপনি নির্দিষ্টভাবে একটা রুমে বসে আছেন এসি চালিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একটা স্ট্যাটিক টেম্পারেচার, ওটাকে ব্রেক করে দেওয়া দরকার। হঠাৎ করে ভেন্টিলেশন নেই, হঠাৎ করে জানলা টালনা সব বন্ধ, ভিতরে একদম আমি ক্লস্ট্রোফোবিক হয়ে আছি, দ্যাট ক্যান অলসো ক্রিয়েট আ নেগেটিভ ইম্প্যাক্ট, যেগুলোকে আমাদেরকে ব্রেক করে দেওয়া উচিত। অনেকেই বাচ্চা আমি দেখছি এই যে পড়ছে, এই সিমটম হতে পারে, এই প্রবলেম হতে পারে, দেখেই ভয় পেয়ে আছে, ভাবছি আমার হবে না তো। বাট আই থিঙ্ক কোভিডের পুরো ব্যাপারটা হচ্ছে your health মানে ক্লিনিক্যাল ওয়েলনেস, সেকেন্ড এন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওর তোমার মেন্টাল ওয়েলনেস। রাইট। সরণিকা আসবো আবার এই বিষয়ে অবশ্যই, আমার সঙ্গে কনফিউশন হলে নিজের ডাক্তারকে জিজ্ঞেস করুন, রাইট গুগলকে নয়। রাইট। আমার সঙ্গে এই মুহূর্তে ডক্টর অগ্নিমিত্রা গিরি সরকার রয়েছেন এবং ডক্টর জয়দেব রয় রয়েছেন, দুজনকেই স্বাগত রিপাবলিক বাংলা। এবং আমার সঙ্গে তো ডক্টর অপূর্ব ঘোষ ছিলেন এবং আছেন। আমি যাব জয়দেব রয়ের কাছে। ডক্টর রয়, যে কথাটা বলা হচ্ছে যে এই সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে শিশুদের বিষয়টা একটু চিন্তা বাড়াচ্ছে অভিভাবকদের, শিশুদের মাস্কও পরানো যাচ্ছে না অনেক সময়, তাদের প্রতি কীরকম কেয়ার নেওয়া দরকার এই মুহূর্তে? প্রথম কথা আমি একটু বলবো যে সেকেন্ড ওয়েভে বাচ্চারা খুব বেশি আক্রান্ত হচ্ছে। এই আক্রান্ত হওয়াটার প্রথম কারণ হলো
প্রপোর্শনালি কিন্তু আক্রমণের হারটা এবারে খুব বেশি। এবারে সেই প্রপোর্শনালি বাচ্চারা আক্রান্ত হচ্ছে, সেই জন্য বাচ্চার আক্রান্তের সংখ্যাটা অনেকটা বেশি দেখা যাচ্ছে। আর একটা জিনিস সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চা সিমটোম্যাটিক হচ্ছে। প্রথম ওয়েভের ক্ষেত্রে অনেক বাচ্চা অ্যাসিমটোম্যাটিক ছিল, কিন্তু দ্বিতীয় ওয়েভের ক্ষেত্রে অনেক বাচ্চা সিমটোম্যাটিক হচ্ছে। কিন্তু এই নিয়ে পেরেন্টদের আতঙ্কিত হবার কিছু নেই। কেন আতঙ্কিত হবার কিছু নেই? কারণটা হচ্ছে এরা সিমটোম্যাটিক হলেও মোস্ট অফ দ্য কেসে কিন্তু প্রেজেন্টেশন হচ্ছে মাইল্ড ফর্ম অফ ডিজিজ, এবং মাইল্ড ফর্ম অফ ডিজিজ হওয়ার জন্যে এরা হোম রেমেডি, সাপোর্টিভ কেয়ার এবং সিমটোম্যাটিক কেয়ারের পরই বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক হয়ে যাচ্ছে। 1-2% ক্ষেত্রে এরা হয়তো অ্যাডমিশন করতে হচ্ছে। সুতরাং প্রথম মেসেজটা আমি প্যারেন্টসদের দিতে চাচ্ছি, আপনারা খুব বেশি কিন্তু আতঙ্কিত হবেন না। তবে প্যারেন্টসদের যে অ্যাডভাইসটা, এই বাচ্চাদের সত্যি করেই মাস্ক পরিয়ে রাখা কিন্তু খুব মুশকিল। এমনি ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স 2 বছরের নিচে মাস্ক পরাবার কোনো রেকমেন্ডেশন দেয়নি, এবং WHO কিন্তু 5 থেকে 6 বছরের ঊর্ধ্বের বাচ্চাদের মাস্ক পরার রেকমেন্ডেশন দিয়েছে। বাচ্চাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা ভেরি ডিফিকাল্ট। মা বাবার কাছে বাচ্চারা কিন্তু দৌড়েই যাবে। হ্যান্ড ওয়াশিং এর জন্য বাচ্চারা বড়দের উপর নির্ভরশীল। সুতরাং বাচ্চারা যদি কোভিড দিয়ে আক্রান্ত হয়ও খুব আতঙ্কিত হবেন না। তাদেরকে কিন্তু অ্যাডিকুয়েট সাপোর্টিভ কেয়ার মানে কি, এদিকে অ্যাডিকুয়েট ডিহাইড্রেশন এবং ফিডিং দিতে হবে। যদি তাদের ভমিটিং হয় তাহলে ডমপেরিটন জাতীয় ওষুধ খাওয়ানো যেতে পারে, এবং তার সঙ্গে ওআরএস দিতে হবে। ডায়রিয়া, ভমিটিং দুটোতেই ওআরএস দিতে হবে। ভাইটালগুলো ঠিকমতো মেনটেন করছে কিনা দেখতে হবে। জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে। 10 to 15 mg পার কেজি অফ বডি ওয়েট হিসাবে প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া হয়। 6 ঘন্টার পরে আমরা দিতে বলি, খুব আর্লি দিতে গেলে 4 ঘন্টার পরেও দেওয়া যেতে পারে। তার সঙ্গে কিছু ভিটামিনস দেওয়া যেতে পারে, যেমন জিঙ্ক দেওয়া যেতে পারে, ভিটামিন সি, ভিটামিন ডি, এগুলো দেওয়া যেতে পারে। খাদ্যটাকে কিন্তু খুব সহজপাচ্য খাদ্য দিতে হবে, নিউট্রিটিভ খাদ্য দিতে হবে, প্রোটিন রিচ খাদ্য দিতে হবে, ব্যালেন্স ডায়েট দিতে হবে, এবং সহজপাচ্য হিসাবে ডায়েট দিতে হবে। বেশ। আর ওয়ার্নিং সিগন্যালগুলোকে কিন্তু মনিটর করতে হবে। ওয়ার্নিং সিগন্যাল মানে কি, যদি জ্বর দেখা যায় যে 4-5 দিনের পরেও সেটা পারসিস্ট করছে, তখন তো টেস্ট করতেই হবে, এবং টেস্টের সাথে সাথে আদার প্যারামিটারগুলো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে টেস্ট করতে হবে। জ্বর কমে গিয়ে জ্বর যদি আবার আসে, সেটাও কিন্তু ওয়ার্নিং সিগন্যাল। যদি বাচ্চার খিদে অনেক কমে যায়, মানে আগে যে পরিমাণে খেত তার চেয়েও যদি খাবারটা 50% কমে যায়, নর্মাল যে খাবারটা খেত, বাচ্চারা খুব প্রাণচঞ্চল হয়। আমরা সবসময় বলি যে কোনো বাচ্চা যেখানে অ্যাক্টিভলি প্লে করছে, তার মানে বুঝতে হবে বাচ্চাটা খুব অসুস্থ নয়। বাচ্চা যদি নেতিয়ে পড়ে থাকে, তাহলে সেটা কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সেখানেও কিন্তু ভর্তির কথা ভাবা যেতে পারে। দেখতে হবে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে কিনা। ডিহাইড্রেশন হওয়ার জন্য কি করে বোঝা যাবে? তাদের পিপাসা পাবে, জল তেষ্টা পাবে, তাদের ইউরিন কম হতে পারে, এইগুলোর দিকে খেয়াল রাখতে হবে। বেশ, আসছি আমি ডক্টর রায়, আসছি। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই মুহূর্তে ডক্টর অর্জুন দাশগুপ্ত। স্বাগত জানাচ্ছি আপনাকে রিপাবলিক বাংলায়। আপনার কাছেও যাব আমি, কিন্তু তার আগে আমি একবার ডক্টর ঘোষের কাছে যাব। ডক্টর ঘোষ, যে বিষয়টা বললেন ডক্টর রায়, এবং যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসেছে, সোশ্যাল মিডিয়াতেও কিছু প্রশ্ন এসেছে, যে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়ে অনেকে, বড়দের ক্ষেত্রে যেটা করা হচ্ছে, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন বড়রা, শিশুদেরকেও সাপ্লিমেন্ট খাওয়ানো হচ্ছে, শিশুদেরকে মাল্টিভিটামিন খাওয়ানো হচ্ছে, জিঙ্ক খাওয়ানো হচ্ছে, এ ধরনের ওষুধ, যাতে কোভিড মোকাবিলা করা যায়। ডক্টর ঘোষ, ডক্টর অপূর্ব ঘোষের কাছে আমার এই বিষয়ে প্রশ্ন, যে এটা কি ঠিক পথ, নাকি এরও কিছু এফেক্ট হতে পারে? দেখুন, প্রথম কথাটা আমি যেটা বলবো যে অ্যাবাউট ভিটামিনস, ঠিক আছে? এখন একটা ভিটামিন বি কমপ্লেক্স খেলে
ক্ষতি কিছু হয় না, কারণ আমাদের খাদ্যের মধ্যে যে ভিটামিন ভ্যালুটা ডেফিনেটলি একটু কমে গেছে আগের থেকে। কারণটা হচ্ছে যে বেশিরভাগই স্টোরড ফুড, পুরনো ফুড, ফ্রোজেন ফুডস, তো এইটাতে ভিটামিন বি কমপ্লেক্সগুলো একটু কমে যায়। সেকেন্ড যেটা হচ্ছে যে একটু ভিটামিন খেলেও আপত্তি নেই। তারপরে যেটা হচ্ছে ভিটামিন সি। দেখুন, এখন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজ থেকে 15-20 বছর আগে, আর আমাদের ছোটোবেলায় তো নিশ্চয়ই এত ফলের দোকান আমরা কখনো দেখিনি। তো এখন বাচ্চারা যে পরিমাণ ফল খায় তাতে তাদের যথেষ্ট পরিমাণে ভিটামিন সি আছে, এবং এক্সট্রা ভিটামিন সি আপনার দিয়ে কোনো লাভ হবে না, কারণ এটা ওয়াটার সলুবল ভিটামিন, এটা বেরিয়ে যাবে। কিন্তু অনেকে হয়তো একটা 500 মিলিগ্রামের ভিটামিন সি বাচ্চাকে দিচ্ছেন, যেটা তার কোনো দরকার নেই, কারণ অন অ্যান অ্যাভারেজ একটা বাচ্চার 50 মিলিগ্রাম অফ ভিটামিন ইজ মোর দেন সাফিসিয়েন্ট। সেটা তারা তাদের ফল থেকেই পাচ্ছে। কেউ যদি সেটা না পায় তাহলে সেটা আলাদা কথা। রিগার্ডিং ভিটামিন ডি, আমাদের ডেফিনেটলি আমাদের বাচ্চারা এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছে। তার একটা কারণ হচ্ছে যে এখন বাচ্চারা বাইরে যে রোদ লাগবে সেটা পারছে না। যদি কোনো কারণে বাইরে যায়ও, মুখের মধ্যেই তো আমাদের ভিটামিন ডিটা, সানডেটা লাগে, তার তো একটা লার্জ পার্ট মাস্কে ঢাকা আছে, তো সেখানে তাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা ডেফিনেটলি হচ্ছে। তো সুতরাং সেখানে একটু ভিটামিন ডি সাপ্লিমেন্ট করলে কোনো অসুবিধা কিছু নেই। তবে হ্যাঁ, আমি লার্জ ডোজ অফ ভিটামিন ডি আমি বলবো না। ডেইলি মেনটেন্যান্স যে ডোজটা, সেটা অ্যারাউন্ড 600 to 800 ইউনিটস মোর দেন 1 ইয়ারে, সেটাই যথেষ্ট। জিঙ্কের ব্যাপারে আমি যেটা বলবো, দেখুন, শর্ট টার্ম জিঙ্ক ঠিক আছে, কিন্তু জিঙ্ক কিন্তু আপনার অন্যান্য মিনারেলসকে কম্পিটিটিভ ইনহিবিশন করবে ইন অ্যাবজর্পশন। যেমন ধরুন, আমি জিঙ্ক দিয়েই যাচ্ছি, সে কিন্তু কপার আমার শরীরে কমিয়ে দেবে, যেটারও কিন্তু আমাদের একটা ভ্যালু আছে। তারপর আমরা যেটা বলবো যে ধরুন, আমরা অনেককেই দেখছি যে ডক্সিসাইক্লিন খাইয়ে দিচ্ছে, অ্যাজিথ্রোমাইসিন খাইয়ে দিচ্ছে, আইভারমেকটিনও খাইয়ে দিচ্ছে। তো সেটা কিন্তু কোনো রেকমেন্ডেশন নেই, ডাক্তারকে জিজ্ঞাসা করে খাচ্ছে না, নিজেরাই খাইয়ে দিচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় কোথাও দেখছে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমি বলবো যে দয়া করে এইসব ওষুধ খাওয়াবেন না। রিগার্ডিং আরও বেশি ড্রাগস যেগুলো রেমডেসিভির অর স্টেরয়েডস, সেগুলো কিন্তু যে মৃত্যুহার কমিয়ে দেয় তা নয়, আর ওটা এন্টায়ারলি ডাক্তারের হাতে এবং ইন্টেন্সিভ কেয়ারে হাতেই থাকা উচিত। বাইরে বাচ্চা আছে, সেইখানে আমি এই ধরনের ওষুধ কোনোভাবেই খাওয়াতে বলবো না। বেশ, অগ্নিমিত্রার কাছে আমার প্রশ্ন। অগ্নিমিত্রা, অ্যাজমা রয়েছে যে বাচ্চাদের, অনেকেই আমরা দেখেছি, অনেক শিশু তাদের অ্যাজমা থাকে, তাদের ক্ষেত্রে কি করণীয়? বাড়তি কিছু করণীয় কি রয়েছে কোভিডকে সামনে রেখে? যারা অলরেডি অ্যাজমাতে ভুগছেন তাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ইনহেলারটা বন্ধ করলে হবে না। তার কারণ অনেকেই এদের মধ্যে বুটেসোনাইড দেওয়া হয় থ্রু আউট দ্য ইয়ার কিংবা একটা লং টার্ম পিরিয়ড ধরে। তো সেই ক্ষেত্রে যে বাচ্চার জ্বর আসছে কিংবা বা দেখলো যে বাচ্চার যেরকম প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে, সবাইকার বিভিন্ন ধরনের ওষুধ শুরু করে দিচ্ছেন। আমি বেশ কিছু পেশেন্টকে জানি যে যারা ইনহেলারটা বন্ধ করে দিয়েছেন, তো সেইটার কিন্তু কোনো জায়গা নেই যে মেডিসিন যার চলছে সেটা কিন্তু বন্ধ করা যাবে না। প্লাস যারা অ্যাজমা পেশেন্ট কিংবা অন্যান্য ক্রনিক ডিজিজে যারা ভুগছে, তারা তো কোনো না একটা কোনো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখেন এবং তার কাছে ফলো আপে থাকেন। তো প্লিজ কাইন্ডলি বাবা মাদের রিকোয়েস্ট করব, আপনারা যেন আপনাদের চিকিৎসকের সাথে পুনরায় যোগাযোগ করেন যদি বাচ্চার কোনো সমস্যা দেখেন কিংবা বাড়িতে কেউ কোভিড পজিটিভ হয়। ভয় পেয়ে গিয়ে নিজেদের মতন চিকিৎসা শুরু করবেন না, কিংবা কোনো ওষুধ শুরু করে দিলেন কিংবা বন্ধ করে দিলেন, সেটাও কিন্তু করা যাবে না। তো অ্যাজমা পেশেন্টদের যেরকম ইনস্ট্রাকশন দেয়া থাকে যে বুটেসোনাইড ইনহেলার কন্টিনিউড হবে, সেরম ডোজেই চলবে। এবং কাশি হলে যে লিভোলিন অনেক সময় দিতে হয়, কিছু কিছু সময় সেটা প্রয়োজন হলে দেবে। কিন্তু যদি দেখছেন যে বাড়াবাড়ি হচ্ছে, ডেফিনেটলি যে ট্রিটিং ফিজিশিয়ান তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। বেশ, ডক্টর দাশগুপ্তর কাছে আমার প্রশ্ন।
কোভিড নিয়ে শিশুদের ক্ষেত্রে অভিভাবকরা বেশি চিন্তিত এবং কোভিড বেড পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে শিশুদের ক্ষেত্রে, শহর কলকাতায় অন্তত যে চিত্র, সেক্ষেত্রে গোটা সিনারিওটা কি? শিশুদের জন্য কি বেড বাড়ানোর কোনো পরিকল্পনা বা কিছু, চিকিৎসক হিসেবে আপনার কি মনে হয় শিশুদের বেড বাড়ানোর কি এই মুহূর্তে দরকার রয়েছে? আমার সংগঠন WBDF আজকেই একটা চিঠি দিয়েছে যে সমস্ত শিশুদের বেড যেন ইমিডিয়েটলি বাড়ানো হয়, কারণ আমরা দেখেছি যে সেকেন্ড ওয়েভে একটা শিশুদের মেইনলি এফেক্ট করতে শুরু করেছে, যেটা কিন্তু আমাদের আগে আমরা দেখিনি। এবং আমরা ভয় পাচ্ছি যে আমরা এই যে আবার আমরা জানি এটা মোরাললেস শিওর যে একটা থার্ড ওয়েভ আসবে, সেটাতেও কিন্তু শিশুরা এফেক্টেড হবে, এটা আমাদের ধরেই নিতে হবে। সেখানে শিশুদের ICCU, শিশুদের ক্রিটিক্যাল কেয়ার, শিশুদের HDU, এটার কিন্তু অভাব সম্ভবত কথা শোনা যাচ্ছে না এই মুহূর্তে। ডক্টর দাশগুপ্তের কাছে আমার আবারও এই ইস্যুতে যাব, টেকনিক্যাল কিছু ইস্যু রয়েছে। আমি সরণিকার কাছে যাব আবার। সরণিকা, এখনো পর্যন্ত যে বিষয়টা যে শিশুদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়ে তাদের মেন্টাল হেলথটা নষ্ট হচ্ছে, আবার তাদেরকে এটা কি করে বোঝানো যে ধরুন বাইরে থেকে কাজ করে যারা ফিরছেন বাড়িতে, যারা চাকরি করছেন বাইরে, তারা বাড়ির বাইরে থাকছেন সারাদিন, সেখানে তাদের আক্রান্ত হওয়ার একটা চান্স থাকছে, তারপরে বাড়িতে গিয়ে দূরত্বটা বজায় রাখা, এই বিষয়টা কিভাবে বোঝানো সম্ভব শিশুদের? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি কি কাজ করছেন অথবা কোথায় যাচ্ছেন, এইটা নিজের বাচ্চাদেরকে কমিউনিকেট করা খুব দরকার। আমি নিজে একজন কোভিড ওয়ার্কার, 12 ঘন্টা ডিউটিতে আছি। এটা ডেফিনেটলি আমার বাচ্চা ভালো করে জানা দরকার কি আমি কোথায় যাচ্ছি, কীরকম রিস্ক নিয়ে কাজ করছি এবং কি কি প্রিকশন আমি নেব এবং আমার ফ্যামিলি নেবে। এই যে পুরো পর্যায়টা কোভিড আর কোভিড ম্যানেজমেন্ট, এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে আমাদের সবার সিমিলার থট প্রসেসকে নিয়ে আমরা করতে পারি। আমি যেটা বুঝবো, আমি জিনিসটাকে আমার বাচ্চাকে বোঝাবো, সবাই একসাথে ম্যানেজমেন্টটা করব, দি মেনটেন্যান্স ফিজ। ফলে বাড়ি ফিরে আসার সময় বাড়িকে ইনফর্ম করা কি আমি ফিরে আসছি, গিজার অন করে রাখা, স্ট্রেট অ্যাওয়ে কোথায় কিছু টাচ না করে সোজা ওয়াশরুমে ঢুকে কাপড় জামা পাল্টিয়ে দিয়ে গরম জলে চান করে বেরিয়ে আসা হচ্ছে সিম্পলেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে অফ প্রিভেনশন। নাম্বার 2 হচ্ছে যখন 2 থেকে 3 আপনার বাড়িতে লোক হচ্ছে, হয়তো কাজের সূত্রে হোক অথবা নিজের বাড়ির কোনো কাজের সূত্রে হোক, তখন মাস্ক পরে রাখা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যেটা আমি দেখছি, আদার দেন এই যে কোভিড হবে অথবা আসছে অথবা বাচ্চারা আক্রান্ত হবে, এর থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা রিলেশনশিপ ক্রিয়েট করা, বাচ্চাদের দিকে মোর অ্যাফেকশন, মোর কমিউনিকেশন, মোর ট্রান্সপারেন্সি ক্রিয়েট করা। এখন থেকেই যদি আমরা এই স্ট্রং বন্ডিংটা ক্রিয়েট করতে পারি, ওদেরকে এনগেজ করতে পারি, ওদের সাথে শেয়ার করতে পারি, তাহলে হয়তো প্যানিকটা অনেকটাই কমে যাবে। দেখুন, একটা সিম্পল প্রফেসি আছে, প্রথম ওয়েভে আমরা প্রিপেয়ার্ড ছিলাম না, ফলে অনেক কিছু হলো। সেকেন্ড ওয়েভে আমরা প্রিপেয়ার্ড, ফলে এই মুহূর্তে অ্যাটলিস্ট যে সাপোর্ট সিস্টেম, যাদের বাড়িতে কোভিড হচ্ছে ওদের যা বাড়িতে খাবার পৌঁছিয়ে দেওয়া অথবা গ্রসারি ডেলিভার করা, এগুলো চলে আসছে। বেসিক ফিলসফি বলছে কি আমরা যদি বাচ্চাদেরকে এখন থেকে প্রিপেয়ার করতে পারি কি ওরা এইরকম একটা পরিস্থিতিতে কি কি করবে, কিরকম ভয় পাবে না, দরকার লাগলে কথা বলবে, শেয়ার করবে নিজের ইস্যুসগুলো, হঠাৎ করে একটা ছোট্ট সিমটম দেখে ভেবে নেবে না কি ওদের কোভিড হয়েছে, দ্যাট উইল ক্রিয়েট আ লট অফ সলিউশন। সেকেন্ড হচ্ছে একটা রুটিন ডেভেলপ করা, এখন থেকেই এই টাইমে উঠবে। আমরা যেটা জেনারেলি কোভিড পরে সবাইকে অ্যাডভাইস করছি, আপনারা একটু মেডিটেশন করুন, একটু ব্রিদিং এক্সারসাইজ করুন, একটু নিজেকে স্টিমুলেশন দিন, এক্সারসাইজ করুন, এটা বাড়ির মধ্যেও করা পসিবল। যদি বাবা মারা ওটা করে তাও অনেকটা আমাদের সুবিধা হবে। বেশ। থার্ড হচ্ছে এই টাইমে কোভিড ছাড়া অনেকগুলো সমস্যাও সৃষ্টি হয়েছে, যেরকম হচ্ছে একটা আতঙ্ক, অ্যাংজাইটি। সেকেন্ড হচ্ছে আমরা নিজে যেহেতু ফুললি অ্যাট হোম, টিভি অ্যাডিকশন, মোবাইল ফোন অ্যাডিকশন,
আর একটা ঘরের মধ্যে বদ্ধ থাকা, এগুলো আমাদের বেড়ে যাচ্ছে। ফলে এগুলো যদি আমরা একটু ম্যানেজ করতে পারি, একসাথে বসে টাইম স্পেন্ড করা, কিছু প্রোডাক্টিভ করা, কিছু ক্রিয়েটিভ করা, যতটা পজিটিভিটি আমরা ক্রিয়েট করব, হয়তো সাইকোলজিক্যালি আতঙ্কতাটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। বাকি তো ক্লিনিক্যাল ফিচার্স, মেডিকেল ফিচার্স, এগুলো সব ডাক্তাররা বললে, বাট মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে টু ক্রিয়েট আ কনফিডেন্স ইন ইয়োর চাইল্ড দ্যাট উই ক্যান ফাইট ইট আউট। এটা কোনো একটা বড় ব্যাপার না। আমরা যত কনফিডেন্ট থাকবো, আমরা তত সুন্দর করে এটাকে সরিয়ে দেবো, সরিয়ে দেবো, উইচ ইজ ইম্পর্ট্যান্ট। রাইট। ডক্টর দাশগুপ্তর সাথে কথা বলতে বলতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ডক্টর দাশগুপ্ত, কোভিড বেড নিয়ে যেমনটা বলছিলেন আপনি। সম্ভবত আমরা সাউন্ড পাচ্ছি না। কিছু আমরা শুনতে পাচ্ছি না ডক্টর দাশগুপ্ত। আবারও আপনার কথা আমরা যাব আপনার কাছে আবারও। আমি ডক্টর ঘোষের কাছে যাব। ডক্টর ঘোষ, আমরা এটা বুঝলাম যে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে শিশুদের থেকে, তাদেরকে কিভাবে প্রিকশন নিতে হবে তাদের ক্ষেত্রে, ঝুঁকিটা যাতে তাদের না থাকে সেই ঝুঁকি কমানোর জন্য কি করা দরকার? মানে কখন আমি বুঝবো, আমার যাতে দেরি না হয়, আমি কখন বুঝবো? বলুন ডক্টর ঘোষ। দেখুন, আগে যাতে বড়রা ইনফেক্টেড না হয় সেইটা আমাদের দেখতে হবে। সুতরাং বড়রা যেন প্রিকশনসগুলো ভালো করে নেয়, তারাই কিন্তু বাড়িতে বাচ্চাটাকে আনছে এবং তাকে কোভিড ইনফেক্টেড করছে। কারণ বাচ্চাটা তো আর বাইরে যাচ্ছে না, সে আনবে কোত্থেকে? আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বাবা মা দুজনই কাজে যাচ্ছে এবং বাইরের একজন কাজের মহিলা সে এসে 12 ঘন্টা ডিউটি দিয়ে যাচ্ছে কিংবা 8 ঘন্টা ডিউটি দিয়ে যাচ্ছে, এবং মোস্ট অফ দ্য টাইম দে আর দ্য সোর্স অফ ইনফেকশন, কারণ তারা বাইরে ঘুরে আসছে, অথবা বাবা মা, যেটা আমি বললাম। তো বাচ্চাদের সাথে বাবা মার সোশ্যাল ডিস্টেন্সিং করা ইজ অলমোস্ট ইম্পসিবল, ইটস জাস্ট ইম্পসিবল। তো সেই জন্য আমি বলবো বাবা মা যাতে তাদের নিজেরা ইনফেক্টেড না হয় সেইটা আমাদেরকে দেখতে হবে। আমি জানি না কি করে আমি একটা বাচ্চাকে ঘরে আটকে রাখবো, তার সাথে ডিস্টেন্সিং করব, ইটস নট পসিবল। তাহলে বাবা মাকে কী করতে হবে যে হ্যাঁ, তারা যেন নিজেরা মাস্কটা ভালো করে ব্যবহার করে আর বাচ্চাকে যেন মাস্কের উপকারিতাটা বোঝায়। তবে একটু আগে যে বলছিলেন যে বাচ্চারা কিন্তু মাস্কটা ভালো রাখতে পারে, বাচ্চাদেরকে বোঝালে বাচ্চারা কিন্তু বোঝে। আমাদের কাছে ক্লিনিকে যখন বাচ্চাগুলো আসে, সুন্দর একটা মাস্ক পরে তার উপর দিয়ে গুলুগুলু চোখ দিয়ে আমাদের কাছে তাকিয়ে থাকে, আর আমি হয়তো ওর সাথে একটু দুষ্টুমি করার জন্য একটু মাস্কটা নামানোর জন্য চেষ্টা করলাম, ও কিন্তু টুক করে আবার মাস্কটাকে তুলে দিল। কারণ বাচ্চাদেরকে যা শেখায় তাই ওরা শেখে। এরকম আমরা দেখেছি হোয়াটসঅ্যাপে প্রচুর এসছে যে বাচ্চারা কিভাবে স্যানিটাইজেশন করছে। কখনো দেখেছি হয়তো অর্ডিনারি একটা পার্কে কলের জল, তো সেখানে যে এসে প্রেশার দিচ্ছে যে ওখান থেকেই বোধহয় স্যানিটাইজার বেরোবে। তো বাচ্চারা কিন্তু ভালোই শিখে যায়। প্রবলেমটা তো হয় আমাদের বয়স্কদেরকে নিয়ে এবং বড়দেরকে নিয়ে, যে ওরা কিন্তু কিছুতেই শিখতে পারে না। তো আবার আমি বলছি যে বড়রা যদি না আনে, বাচ্চাদের হবে না কিংবা কম হবে, আর হলেও বাচ্চাদের সিমটমটাতে একটু কম হবে। আগে আমরা একটু বয়স্ক লোকেদেরকে বাঁচাই, তারপরে আমরা ফ্যামিলির আর্নিং মেম্বারদেরকে বাঁচাই, তাহলেই কিন্তু আমাদের বাচ্চাদের কোনো প্রবলেম হবে না। ওকে, ডক্টর দাশগুপ্তকে আমরা আবার পেয়েছি। ডক্টর দাশগুপ্ত, কোভিড বেড শিশুদের ক্ষেত্রে। হ্যাঁ, বারবার কেটে যাচ্ছে। হ্যাঁ, কোভিড বেড, প্রথম কথা হচ্ছে আমরা এই দ্বিতীয় ওয়েভে আমরা দেখলাম যে প্রচুর বাচ্চারা এফেক্টেড হলো আর কি। তো এটা আমাদের ছিল না। এমনি আমাদের বাচ্চাদের এইচডিইউ বেড
বাচ্চাদের বেড আমাদের কিন্তু অভাব আছে একটা আমাদের রাজ্যে। তো আমরা আজকেই আমাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম থেকে একটা চিঠি দেওয়া হয়েছে হেলথ ডিপার্টমেন্টকে, যে আমাদের সামনে আমরা জানি এটা মোটামুটি ভবিতব্য যে একটা থার্ড ওয়েভ আসবে এবং আমাদের ধরেই নিতে হবে সেখানে অনেক বাচ্চারা এফেক্টেড হবে। তো সেখানে আগে থেকে এই যে প্ল্যানিংটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন থেকেই যেন বাচ্চাদের বেডের কথা চিন্তা করা হয়, বাচ্চাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেন তাদের সংখ্যা যেন বাড়ানো হয়। আমি ডক্টর অগ্নিমিত্রার কাছে যাব। অগ্নিমিত্রা, এই সময় শিশুদের এই কোভিড মোকাবিলার কথা মাথায় রেখে খাদ্যাভ্যাসে কি কিছু চেঞ্জেস আনা দরকার? আমাদের তো একটা পরিবেশ তৈরি হয়েছে যে আমরা ভীষণভাবে জাঙ্ক ফুড পছন্দ করি এবং বাচ্চারাও খুব পছন্দ করে, এবং সেইটা কিন্তু শুরু হয় জাঙ্ক ফুডের ব্যাপারটা একদম শিশুকাল থেকে, যখন ব্রেস্ট ফিডিং থেকে তখন দেখা যায় যে হয়তো আর্টিফিশিয়াল ফিড দিয়ে শুরু করা হলো এবং বাচ্চারা শিশুরা গিয়ে ল্যান্ড আপ করে আলটিমেটলি 1 বছর বয়সের পর থেকে যে নর্মাল বাড়ির হোমমেড ডায়েটটা না খেয়ে জাঙ্ক ফুডগুলো ইন্ট্রোডিউসড হতে থাকে। তো তার ফলে যে ফ্রেশ ফুড না খেলে হোমমেড যে ফ্রেশ হোমমেড ফুডসগুলো থাকে সেখান থেকে আমরা যে পুষ্টি পেতে পারি সেগুলো তো জাঙ্ক ফুডে থাকে না, কারণ অনেক বেশি সেখানে আর্টিফিশিয়াল সুগার্স এবং যে সিম্পল সুগার্স থাকে কিংবা যে লিপিডগুলো থাকে সেগুলো তো শুরু থেকেই একটা শরীরের ক্ষতি করে দেয়। এবং এখন আমরা এই একটা জেনারেশনে বাস করি যেখানে আমরা কিন্তু ভীষণভাবে চাইল্ডহুড ওবেসিটি দেখতে পাই। তো এইটা কিন্তু এরকম নয় যে এক্ষুনি খাদ্যাভ্যাস ঠিক করে ফেললাম আর পুরো ব্যাপারটা ম্যানেজেবল হয়ে যাবে। এই প্রসেসটা কিন্তু একদম শিশুকাল থেকে শুরু করা উচিত, যে হেলদি ডায়েট এটা একটা প্র্যাকটিস এবং এটা একটা ডিসিপ্লিন, এটা বাচ্চাদের কিংবা শিশুদেরকে শেখানো উচিত। এইটা প্রসেসের মধ্যে যদি কেউ থাকে তাহলে কিন্তু তার অলরেডি মানে স্বাস্থ্যটা অনেক বেশি সুস্থ, মানে দ্যাট বেবি ইজ হেলদি। কিন্তু আমরা যাদেরকে দেখছি যে হয়তো ওজনটা খুব ভালো কিন্তু অ্যাকচুয়ালি সেই বেবিরা তো হেলদি না, এবং তাদের যদি কোনো ইনফেকশন হয়, সে কোভিড হোক কিংবা যে কোনো ভাইরাল ইনফেকশন হোক, সেক্ষেত্রে কিন্তু তার জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই সময় তো ডেফিনেটলি জোর দেবই যে যাতে নর্মাল ব্যালেন্স ডায়েট করার জন্য এবং খুব বেশি স্পাইসি ফুড না খাওয়ার জন্য। তো ফুড একটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট ব্যাপার। আর তার সাথে যেগুলো সাপ্লিমেন্টেশন যে কোভিড পজিটিভ হলে দিতে হচ্ছে সেগুলো কিন্তু এই কারণেই দিতে হচ্ছে যেহেতু শিশুরা এখন ব্যালেন্স ডায়েট খায় না, অর্থাৎ এই যে মাল্টিভিটামিন সাপ্লিমেন্টেশন কিংবা ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন কিংবা জিঙ্ক সাপ্লিমেন্টেশন এগুলো আমাদের দিতে হচ্ছে কিন্তু এই কারণেই। যদি আমরা সকলেই ব্যালেন্স ডায়েট খেতাম তাহলে কিন্তু আমাদের এগুলো অতটা প্রয়োজন হতো না। ডক্টর জয়দেব রয়ের কাছে প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন এসেছে এই মুহূর্তে প্যানেলকে কেন্দ্র করে, সেটা হচ্ছে একটি শিশুর বয়স 1.5 মাস, তার বাবার কোভিড পজিটিভ, তার বাবা, সেক্ষেত্রে শিশুর কি টেস্ট করার প্রয়োজন? প্রথম কথা হচ্ছে বাচ্চা যদি অ্যাসিমটোমেটিক হয় তাহলে টেস্ট করার খুব একটা জরুরি নয়, কিন্তু যদি দেখা যায় যে বাচ্চাটিকে বাবার কাছ থেকে সেপারেট করার কোনো জায়গা আছে, মনে করুন উনি দাদু দিদা এদের কাছে পাঠাবার জন্য চাচ্ছেন, তাহলে কিন্তু টেস্ট করে নেওয়াই ভালো। কারণ বাচ্চারা কিন্তু সুপার স্প্রেডার হয়, তাহলে আমি যদি টেস্ট না করে দাদু দিদার কাছে পাঠাই তাহলে তারা কিন্তু আক্রান্ত হতে পারে, সেটা সিভিয়ার ফর্ম হতে পারে, সেই জন্য টেস্ট করার দরকার। আর দ্বিতীয় হচ্ছে যে বাচ্চাটা কোভিড আক্রান্ত হয়েছে কি না হয়েছে সেটা জানি না, অ্যাসিমটোমেটিক স্টেজেও টেস্ট করে নিয়ে রাখলে তাহলে বাচ্চাটিকে মনিটর করতে সুবিধা হয়। এই দুটো কারণে টেস্ট করার দরকার। আর একটা হচ্ছে যদি তাকে সেপারেট করতে না পারা যায়, যেটা ডক্টর ঘোষ বললেন, প্রিকশনটা কিন্তু বড়দেরই বেশি নিতে হবে। সেই জন্য বাবা কোভিড আক্রান্ত হলে বাচ্চা তার কাছে গেলেও সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিজের কাছে না নিয়ে পেরেন্টসরা মানে বাবা কিন্তু যেন প্রিকশনটা ঠিক মতো করে নিতে থাকেন। এই বড়দের প্রিকশনটা কিন্তু বিরাট ব্যাপার, তার কারণ এই শিশুর আক্রান্ত হওয়ার জায়গাটা কিন্তু বড়দের কাছ থেকে। দুটো কারণ, একটা হচ্ছে শিশু যাতে আক্রান্ত না হয়, দ্বিতীয়টা হচ্ছে বাচ্চাকে যদি আরো সিনিয়র ফ্যামিলির কাছে সেপারেট করে রাখতে হয় তাহলে কিন্তু টেস্টটা করে নেওয়া উচিত। ডক্টর ঘোষ,
কোনো শিশুর মা যদি কোভিড পজিটিভ হয় তাহলে সেই মাকে ফিট করাতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। মা ব্রেস্ট ফিডিং করতে তার কোনো আপত্তি নেই, শুধু সে যেন প্রপার প্রিকশনস নেয়, হ্যান্ড ওয়াশিং এবং মাস্ক, আমি বলবো যে ডাবল মাস্ক পরে ফিডিংটি করা উচিত। তবে এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো যেটা যে প্রশ্নটা আপনি আমাকে করেননি তা সত্ত্বেও আমি বলছি যে বাচ্চাদেরকে একটা অবজারভেশন করলে কিন্তু খুব ভালো বোঝা যায়। আমি এটাকে বলি 3F, মানে ফিডিং, ফিভার আর ফাস্ট ব্রিদিং। ব্রিদিং রেটটা যেখানে ধরুন পালস অক্সিমিটার আমরা দেখতে পাচ্ছি না, কারণ কি হয় বেশিরভাগ বাড়িতে যে পালস অক্সিমিটারগুলো থাকে সেগুলো হচ্ছে ফিঙ্গার পালস অক্সিমিটার, যেটা বড়দের ফিঙ্গারের জন্য, বাচ্চাদের ফিঙ্গার সেটা ধরে না। তো তখন আমরা কি বলি যে আপনি রেসপিরেটরি রেটটা কাউন্ট করুন। যদি রেসপিরেটরি রেট দেখেন যে বেশি হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার লাংসটা ছোট হয়ে যাচ্ছে এবং লাংসের ক্যাপাসিটি কমে যাচ্ছে, তার মানে বুঝবেন যে আপনার বাচ্চাটা সিরিয়াস হচ্ছে। 2 নম্বর হচ্ছে যে যদি ফিডিংটা খুব কমে যায় তাহলেও বুঝতে হবে যে বাচ্চাটা কিন্তু সিরিয়াসের দিকেই যাচ্ছে। দাশগুপ্ত, আপনি এই মুহূর্তে অভিভাবকদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন যারা চিন্তায় রয়েছেন এবং কোভিড বেড বিষয়ে তাদের চিন্তা যে যদি কোনো কারণে কোনো পরিস্থিতির তৈরি হয় যেখানে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে শিশুদের, সেক্ষেত্রে তারা কি করবেন, তারা পাজলড হয়ে রয়েছেন এই মুহূর্তে, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বার্তা ডক্টর দাশগুপ্ত? হ্যাঁ, আমি বলবো চিন্তা করবেন না, কারণ আমার এস্টিম পেডিয়াট্রিশিয়ান কলিগরা অলরেডি বলেছেন যে তারা বাচ্চাদের কমপ্লিকেশন খুব কমই হচ্ছে, সুতরাং তাদেরকে ভর্তি করার মতো অবস্থা বেশিরভাগ সময় হচ্ছে না। তো সেটাই আসল কথা। কিছু জিনিস মেনে চলতে হবে, যেমন ডক্টর ঘোষ বলেছেন অলরেডি, রেসপিরেটরি রেট, পারসিস্টেন্ট ফিভার, এগুলো যদি কন্টিনিউ করে তাহলে তাকে ভর্তি করতে হবে। স্বাস্থ্য ভবনের একটি নাম্বার আছে, জরুরি নাম্বার, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারা একটু সেন্ট্রালি কোঅর্ডিনেট করছে সমস্ত হাসপাতালের সাথে কোথায় ভ্যাকেন্ট বেড আছে। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকারের একটি নাম্বারও আছে যেখানে কিনা বাবা মা যদি দুজনেই এফেক্টেড হয়, বাচ্চাটাকে কেউ দেখার নেই, সেক্ষেত্রে তাদের ব্যবস্থা করার জন্য একটা চাইল্ড কেয়ার একটা বিশেষ নম্বর আছে। তো ওই হেল্পলাইন নম্বরের মাধ্যমে কিন্তু তাদেরকে করা সম্ভব, সুতরাং ব্যবস্থা আছে। আর এবং আমরা সবচেয়ে বড় কথা যে দেখেছি এই অতিমারিতে, সেটা হচ্ছে সিভিল সোসাইটি হ্যাজ রিজন আপ অ্যান্ড মেট ইস চ্যালেঞ্জ। আমরা ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্সরা আমরা তো ময়দান ছেড়ে যাইনি, আমরা 1 বছর ধরে আছি, আমরা ক্লান্ত তবুও আমরা আছি। আমাদের খুব লিমিটেড মিগার রিসোর্সেস, আমরা চেঁচে চুচে আমরা চালাচ্ছি। অগ্নিমিত্রার কাছে প্রশ্ন। অগ্নিমিত্রা, এই সময় সিজন চেঞ্জেরও একটা সময়, কিন্তু কখনো আমরা দেখছি গরম, আবার বৃষ্টির পর ঠান্ডা ভাব আসছে, সেখানে শিশুদের জ্বর আসাটা, ঠান্ডা লাগাটা স্বাভাবিক। কোন জ্বরটা এই ঠান্ডা লাগার জ্বর আর কোন জ্বরটা কোভিডের কারণে হতে পারে, সেটার মধ্যে পার্থক্য কি করে বোঝা যাবে? প্রথমেই বলি যে সিজন চেঞ্জের যে ভাইরাসটা, সেটা তো এখন কোভিড-19, এখন তো অন্য ভাইরাস প্রিভেলেন্ট না, তাই জন্য অন্য ভাইরাল দিয়ে ফিভার হওয়ার চান্স খুব কম। তো যদি কোনো শিশুর ফিভার আসে কিংবা সর্দি কাশি রয়েছে, গলা ব্যথা রয়েছে, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি একটা অ্যান্টিসিপেট করে নিতে হবে যে এটা হয়তো কোভিড নয়। তো সেইটা কারণে ফার্স্ট ডেতেই কোভিড টেস্ট পাঠানো উচিত যেদিন সিমটম, কারণ এখন আমরা দেখছি যে কোভিড টেস্টের যে রিপোর্ট সেটা ভীষণ দেরি হচ্ছে পেতে। তো আমরা যদি দেখি যে কোভিড পরবর্তীকালে তার রিপোর্ট নেগেটিভ এলো, তাহলে তো সেটা ভয়ের কিছু কারণ নেই এবং বাবা মারাও তাতে আশ্বস্ত। কিন্তু কোভিড যদি পজিটিভ থাকে আর আমরা যদি সময় নষ্ট করে ফেলি আর কোনো কারণে রিমোট চান্সেও যদি বাচ্চা ডিটোরিয়েট করে শিশু, সেই ক্ষেত্রে মুশকিল। তাই জন্য আমাদের অ্যালার্ট থাকতেই হবে, সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে, অ্যালার্ট থাকতে হবে, প্রত্যেকটা মানে সিচুয়েশনের দিকে নজর রাখতে হবে। আমার সঙ্গে আবার ঋতুপর্ণা সেনগুপ্ত যোগ দিয়েছেন, জানি না শোনা যাচ্ছে কিনা এই মুহূর্তে। ঋতুদি, শোনা যাচ্ছে মীনাক্ষী স্টুডিও থেকে? হাই মীনাক্ষী, আমি শুনতে পাচ্ছি এবার। কেমন আছো ঋতুদি, প্রথমেই বলো। সুদূর সিঙ্গাপুরে রয়েছো তুমি? এই মুহূর্তে হ্যাঁ। কেমন আছো? কিরকম থাকতে পারি মীনাক্ষী, সারা চারিদিকে এত খারাপ খবর, আর রোজ সকালবেলা উঠে একটা টেনশন নিয়ে উঠি যে আজকে কি হবে। আমাদের অস্তিত্বটাই তো একদম মানে আনসার্টেন হয়ে গেছে এখন।
তবে সিঙ্গাপুরে সিঙ্গাপুর একটু সেফ জোনে আছে, কিন্তু বাকি আমার তো শুধু সিঙ্গাপুর না, আমার ইন্ডিয়া হচ্ছে আমার জায়গা, যেখান থেকে আমি তো ইন্ডিয়ার সমস্ত মানুষদের জন্য আমার ভেতরটা কিরকম মানে করতে থাকে রোজ, যে আমি রোজ প্রে করি যে সব ঠিক হয়ে যাক, সব ঠিক হয়ে যাক, সব ঠিক হয়ে যাক। এত কাছের মানুষের মৃত্যু হচ্ছে যে আমি বুঝে উঠতে পারছি না যে কিভাবে এটা নেগোসিয়েট করবো। ঋতুদি, এই মুহূর্তে সেকেন্ড ওয়েভের ক্ষেত্রেও শিশুরা আক্রান্ত হওয়ার খবর আসছে, সেক্ষেত্রে একজন মা হিসেবে তুমি এই মুহূর্তে শিশুকে নিয়ে কতটা চিন্তিত, আর তুমি অভিভাবকদের কি বার্তা দিতে চাও যে অতিরিক্ত চিন্তার কারণে আবার ফল উল্টোও হতে পারে? তোমার বার্তাটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের অ্যাকচুয়ালি হওয়াটা খুবই আনফর্চুনেট, এবং অনেক শুনলাম অনেক শিশুরাও মানে চলে যাচ্ছে। এটার থেকে বড় ব্যথা আর বোধহয় কিছু হয় না এক মায়ের। মানে এরকমও হয়েছে যে মা বাবা চলে গেছে, শিশুরা অনাথ হয়ে যাচ্ছে। তো একটা সাংঘাতিক মেন্টাল টেনশনের মধ্যে কাটাচ্ছি আমরা সবাই দিন। মা হিসেবে তো মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মনটা। তবে আমার এই মুহূর্তে মনে হয় যে সত্যি কথা, এই সেকেন্ড ওয়েভটাকে যে আমরা কিভাবে নেগোশিয়েট করবো আমি জানি না, ডাক্তাররা হয়তো আরো ভালো বলতে পারবেন। তবে আমার ধারণা যে আমাদের নিজেদের প্রত্যেকের একটু করে প্রিকশন নেওয়া উচিত, কারণ আমরা যদি নিজেরা একটু সচেতন না হই তাহলে বোধহয় আমরা কাউকেই সচেতন করতে পারবো না। একজন যদি আমরা সচেতন হই 10 জনকে আমরা বাঁচাতে পারবো, কিন্তু 10 জন যদি আমরা সচেতনতা অবলম্বন না করি তাহলে আমরা কাউকেই বাঁচাতে পারবো না। তো এইটা যতক্ষণ না আমরা বুঝতে পারবো এই সারমর্মটা, ততদিন মনে হয় না কোনো কিছুই ওয়ার্ক করবে। বি হচ্ছে যে আমি অনেক ইনফ্যাক্ট এই মাতৃত্ব এবং বাচ্চা নিয়ে যখন কথা উঠলো, আমি অনেক স্পেশাল নিড বাচ্চাদের সঙ্গে কাজ করি একটি অর্গানাইজেশন প্রয়াস বলে, এবং সেখানে অভিরূপ সেনগুপ্ত আমার সঙ্গে কাজ করে, ওই অর্গানাইজেশন খুব ক্লোজলি কাজ করি, এবং সেখানে এই স্পেশাল নিডেড চিলড্রেনরা খুব অ্যাফেক্টেড হয়েছে। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, কারণ আমি ওদের সাথে কাজ করছিলাম, তাদের হসপিটাল ব্যবস্থা করা, অক্সিজেনের ব্যবস্থা করা। এবং সেখানে যেটা সমস্যা হচ্ছে যে স্পেশাল নিডের বাচ্চারা যেহেতু কোনো কিছু বলতে পারে না সেভাবে, তো তাদের মারা কোয়ারেন্টাইন মানে তাদের মাদের মানে পারমিশন দেওয়া হচ্ছে না হসপিটালে যাওয়ার, বা তারা তো একটা অবলম্বন ছাড়া রেসিপ্রোকেট করতে পারবে না। তো তাদের মাদের যদি একটুখানি মানে সেখানে জায়গা দেয় ডাক্তাররা বা হসপিটালে, সেটা তাদের জন্য খুবই উপকার হয় আর কি। তো এইটা আমার একটা আর্জি ছিল। এবং ছোট বাচ্চারা যেখানে এফেক্টেড হচ্ছে সেখানে মানে সেটার থেকে দুঃখের এবং কষ্টের কিছু হতে পারে না। তো এই মুহূর্তে আমাদের সবারই ঝাঁপিয়ে পড়া উচিত এই 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 কাজে আমরা কিভাবে আরো বেশি মানে অ্যাসোসিয়েট করতে পারি, যে যেখানে আরো বেড আমরা দিতে পারবো, আরো বেশি অ্যাসিস্ট্যান্স আমরা দিতে পারবো, আরো বেশি হ্যান্ড আমরা দিতে পারবো। আমি এবং আমার অভিরূপ প্রয়াস এবং পিয়ালি দত্ত একজন আছেন, তো তারা আমরা সবাই মিলে একটা কমিউনিটি কিচেন মতো করেছি, যেটা কিচেন ফর অল বলে। সেখানে 300 কোভিড পেশেন্টকে আমরা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু সিঙ্গাপুরে বসে বসে যতটুকু করার সেটুকু আমি চেষ্টা করছি, কিন্তু একার এফর্টে তো হবে না, সবাই মিলে আমাদের অনেক কিছু ভাবতে হবে। ডাক্তাররা, অভিজ্ঞ ডাক্তাররা আছেন, ওনারা বলতে পারবেন যে আরো কিভাবে আমরা এই প্যান্ডেমিককে অ্যাড্রেস করতে পারি। কারণ এখন সেকেন্ড ওয়েভটা এত ডেঞ্জারাস একটা ওয়েভ এসছে, এবং এই ভাইরাসের যে মিউট্যান্ট যে ভ্যারিয়েন্টটা এসছে সেটা এত ডেঞ্জারাস যে ভ্যাকসিনেশনের পরেও মানুষ অ্যাফেক্টেড হচ্ছে। ফলে মানে খুবই আমরা একটা কি বলবো, একটা খুব মানে অসময়ের মধ্যে দিয়ে হাঁটছি, আনসার্টেন ব্যাপার। মানে আজকে কি হবে কালকে জানি না, কালকে কি হবে পরশু জানি না। কিন্তু এই পজিটিভিটিটাই দরকার। তুমি যেমনটা বললে, একজন আরেকজনের পাশে থাকা দরকার। একদম শেষ মুহূর্তে তোমাকে পেলাম, আর একটু কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু আপাতত আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আসলে আমাদের একটা টেকনিক্যাল স্ন্যাক হচ্ছিল, আমিও খুব অপেক্ষা করছিলাম যে একটু কথা বলবো আমরা সবাই মিলে, এবং আমিও জানবো যে আরো কি কি করা যেতে পারে। এবং আমার তরফ থেকে এবং আমাদের মতো যারা সচেতনতার জন্য যারা কাজ করছে, আমি সচেতনতাটাই বলতে পারি। এবং আমি চাই যে আরো বেশি সচেতন করতে পারি আমরা মানুষদের, যেখানে মানুষরা খুব মাঝে মাঝে মানুষদের মনে হচ্ছে যে কিছুই হয়নি, সবাই ঘুরে বেড়াচ্ছে, মাস্ক পরছে না, কিছু মানে স্যানিটাইজ করছে না, কিছু করছে। এটা তো খুবই একটা মানে ইরেসপন্সিবল সিটিজেনের মতো কাজ করছে, তাই না? একেবারে জায়গাটাকে অবশ্যই অ্যাড্রেস করা উচিত।
একেবারেই যেরকম সচেতন হতে হবে তার পাশাপাশি একে অন্যের পাশে দাঁড়াতে হবে। আজকে আমাদের অনুষ্ঠান একেবারে আমি শেষ যেটা বললাম যে আজকে একজন সচেতন হলে আর বিকজ আমাদের এই সময় উই হ্যাভ টু ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড। এখানে Right. মানে নিজেদের জায়গাগুলোকে কখনো একলা ভাবা উচিত না, কারণ আমাদের সবাই মিলেই কিন্তু আমাদের সমাজ। একদমই তাই, একদমই তাই। ঋতুদি, আজকের আর সময় নেই। ধন্যবাদ জানাচ্ছি এত দূর থেকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বেটার লাক নেক্সট টাইম, আরও একটু বেশি সময় তোমাকে পেতে চাই। এবং ডক্টরসদের অসংখ্য ধন্যবাদ, শুধুমাত্র আজকের অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য নয়, ডক্টরসদের কুর্নিশ জানাচ্ছি আমাদের এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে প্রথম সারিতে আমাদের জন্য লড়ার জন্য। ডক্টরসদের অসংখ্য ধন্যবাদ এবং আজকে জবাব চাই বাংলা ডিবেটে অংশ নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ডক্টরস, থ্যাংক ইউ সো মাচ ঋতুদি। আজকের মতো জবাব চাই বাংলা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।